চিত্রাঙ্গনা পর্ব সংখ্যা ২। লেখনীতে ইশরাত জাহান জেরিন। আপা, কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পটল চেরা চোখ, শ্যামবর্ণের গায়ে ওর গড়ন। চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায়। আপা, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন কি খাইবেন? আমারই কন। আপনি কে? এই বাড়িতে কাম করি, এনেই থাকি। কি খাইবেন কন, আমি তৈয়ার করতেছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়? সে এসেছে? না। বাড়িতে আর মানুষ নেই? অভাব নাই, একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হয়ে উঠছে। মেয়েটি থামলো। আপনি আসলে কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই আপা। আপনি কেন কাম করবেন, আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছে নিয়ে তারা মেয়েটি কী বোঝানোর চেষ্টা করছে। বিছানায় গিয়ে বসলো চিত্রা। মাথায় তার এক গাদা প্রশ্ন। এখনও তো তার জানাই হলো না ফারাজ এলাহি কে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চাই। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখল চিত্রাকে কেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবেই বসে আছে সে। গায়ে সেই শাড়িটাই। বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবে সাজানো। তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়েই নিমজ্জিত। বিছানার উপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল, শাড়িটা দেওয়া হয়েছিল তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলায়নি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কথাও বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে, এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু? পাও না? লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তো তোমার স্বামীটা বাড়ি ফিরল। তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো শোনা একটা জংলি বিড়াল। লজ্জাকে ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার ওপর রাখলো। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙুলের দিকে। সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করে, হাতে ব্যথা কী করে পেলেন? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না। ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয়, এগুলো ছোট লোকি ব্যথা। এসব ব্যথা আমার বালও নাড়াতে পারে না। আমার আবার বড়সড় আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ার সব জিনিসকে দেখছি আপনার ছোট লোকই মনে হয়। তো আমার ছোট লোককে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয়ে চিত্রার কথায়। কথার ধরনে কয়েক ঘন্টায় এত পরিবর্তন? মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত থাকার চেষ্টা করে। ক্ষণস্বর থমকে থইকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়। আমি তো শাড়ি পরতে জানি না, কি করে শাড়িটা পরবো? মানে একটু একটু জানি, তবে নিজে পরলে 99% খুলে যাওয়ার আশঙ্কা আছে। চিত্রা বিনা দ্বিধায় বলল, তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেব? সিরিয়াসলি বউ? ফারাজ ওয়াশরুমের দিকে গোসলের উদ্দেশ্যে পা বাড়িয়েও থমকে যায়। পেছনে ঘুরে পাথরের মতো থো মেরে দাঁড়িয়ে থাকা চিত্রাকে চোখ মেরে বলে, চলো একসঙ্গে ফরজ গোসলটা আদায় করে আসি বউ। ফারাজ থামলো, জিব্বায় মৃদু কামড় দিয়ে বলল, ও মা, ভুলেই গিয়েছিলাম। আমি তো এখনো শুদ্ধতম পবিত্র পুরুষ। তবে তুমি চাইলে এখনই এই পবিত্রতা বিসর্জন দিতে পারি। কি বলো, দেব নাকি? চিত্রা ভাবলেশীনভাবে জবাব দিল, আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল, তা না হলে কি আপনার মতো অসভ্য পুরুষ জুটত? ধ্যাট, আমার মুডের একেবারে আম্মা আপা করে দিয়েছি। এখন কিছু বললাম না, তবে পরে শুধু বলবোই না, বরং অনেক কিছু করে দেখাবো, দেখবো আরও। ফারাজ থেমে বাঁকা হাসল, তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল। চিত্রা নির্বাক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে। লোকটাকে বোঝা চিত্রার জন্য দায়ী।
তবে তাই তো হবেই। এতগুলো বছর সে আজও নিজেকে ঠিক করে চিনতে পারলো না, বুঝতে পারলো না। সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে? ফারাজ তৈরি হয়ে নাই। নীল রঙের শার্টে লোকটাকে আকাশের মতোই অন্তহীন সুন্দর দেখাচ্ছে। চোখ মুখে আভিজাত্যের জৌলুস। লোকটাকে কোন দিক থেকে বাঙালি খুব একটা লাগে না। বিদেশি কালচারটা তার রক্তে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণভাবে। চিত্রার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি। সকালে যেই মেয়েটাকে চিত্রা দেখেছিল সেই পরিয়ে দিয়ে গেছে। চিত্রার ঘুমটা মাথায় দেওয়া ভেজা চুলগুলো খোপা করা। গোসল করেছে সে। ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা হালকা লাগছে। তবে হৃদয়ে শোক দুঃখ হালকা হয়নি। আচ্ছা, ডাক্তাররা এত সব ওষুধ আবিষ্কার করেছে, তবে মনের দুঃখ নিরাময়ের ওষুধটা তারা কেন আবিষ্কার করলো না? টাকার বিনিময়ে মানুষ দুঃখ নিবারণের ওষুধ কিনত। বিষয়টা তো মন্দ হতো না। ফারাজের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়ায় চিত্রা। ফারাজ থমকে একবার চিত্রাকে ওপর নিচ ভালো করে পরখ করে বলল, ভেজা চুল খোপা করেছ? বোঝাও তো যাচ্ছে না তুমি যে গোসল করেছো। মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে। যদিও আসল কাজটা এখনো করা বাকি, তবুও ভাব তো আর ছাড়া যাবে না। অলওয়েজ ভাব নিয়ে থাকতে হবে, তা না হলে নিজেকে ছোট লোক মনে হয়। চিত্রার চোখ মুখে রাগের ঝলক স্পষ্ট। এমন ঠোঁটকাটা পুরুষ সে বাপের জন্মেও দেখেনি। এই তো ভাঙা রেডিওর মতো যেখানে সেখানে শুরু হয়ে যায়। ফারাজ হুট করে চিত্রার হাতে হাত রেখে বলল, এই যে হাতে হাত রাখলাম, মনে রেখো মৃত্যুর আগ অবধি এই হাত ছাড়ছি না। তবে আমার নয়, তোমার মৃত্যুর কথা বলছি। ফারাজ হেসে চিত্রার হাতটা আরও শক্ত করে চেপে ধরল। সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। চিত্রার চোখে মুখে অস্পষ্ট একটা ভয়, তবে সে প্রকাশ করতে পারছে না, কিংবা প্রকাশ করার মতো সাহস হচ্ছে না। তা খোদা ভালো জানেন। বাইরে থেকে বাড়িটিকে পুরনো ধাঁচের লাগলেও ভেতরটা একেবারে অন্যরকম। আধুনিক আসবাবপত্রে সাজানো। পুরনো জমিদারি ভোজন কক্ষে আধুনিকতায় মুড়িয়ে দেওয়া হয়েছে ডাইনিং হল। তবে খারাপ লাগছে না। চারিদিকে ভালো করে লক্ষ্য করলে এখনো পুরনো আভিজাত্যের অসংখ্য প্রমাণ পাওয়া যায়। চিত্রাকে দেখা মাত্র একটা মেয়ে দৌড়ে এসে বলল, তার মানে তুমি আমার মিষ্টি ভাবি? দেখি দেখি, একটু তাকাও। ভা আরও কিছু বলতে গিয়েও মেয়েটি থামলো। থামার যদিও একটা কারণ আছে, আর সেই কারণটা ফারাজের শীতল চাহনি। কে এমন ছিল ওই কোমল চাহনিতে যে মেয়েটা এমন থমকে গেল? চেহারায় ভয় ফুটে উঠল। ফারিয়া মুখটা ছোট করে একটু দূরে সরে দাঁড়ালো। ফারিসের ছোট বোন ফারিয়া। স্বামী নিয়ে এ বাড়িতেই থাকে, বয়স যদিও খুব একটা না। ফারাজের বাড়ির সদস্যদের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয়। এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি, ফারাজের পিতা তিনি। এখানকার চেয়ারম্যানও। মানুষ তাকে মান্য করে চলে। নিহাত লোকটি ভালো মানুষ। ফারাজের বড় ভাইয়েরা আপাতত বাড়িতে নেই, মাছের আড়তে গিয়েছে। এলাহি পরিবারের মাছের ব্যবসা, তবে ছোটখাটো নয়, অনেক বড়। দেশে বিদেশে তাদের মাছের কারবার চলে। ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজো ভাই রোশন এলাহি রাতেই কাজের বাহিরে গিয়েছিল, তবে এখনো ফিরেনি। ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালো হয়। রুমানা চিত্রার মতো বই ছেলের জন্য চেয়েছিলেন, তবে ফারাজের চাচাতো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে পড়া লেগেছে। খানিকটা আবার অভিমানীও। খাবার টেবিলে নীরু ফারাজের গা ঘেঁষে দাঁড়িয়েছিল, তবে কারোর সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি চিত্রার সঙ্গেও নয়। তাতে আবার চিত্রার কিছু যায় আসে না। তবুও চিত্রা সকলের মাঝে প্রথম সাক্ষাতে খুব একটা অস্বস্তি বোধ করেনি। এই বাড়ির মানুষগুলো আসলে বেশ মিশুক। কথায় কথায় তারা চিত্রাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের সম্পর্ক বেশ পুরনো। একেবারে সবাই ফারাজ এলাহির বিপরীত। বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে। পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত। খাবার টেবিলে খাবারে ভরপুর। গরম গরম ঘিয়ে ভাজা পরোটা করা হয়েছে। ফারাজের খুব পছন্দ। চিত্রা কাঁচুমাচু হয়ে ফারাজের পাশে দাঁড়িয়ে আছে। সে কাজ করতে চেয়েছিল, তবে সবার এক কথা, নতুন বউ যেন কাজ না করে। বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি। ফারাজ চিত্রাকে তার পায়ে বসতে ইশারা করলো। বাড়ির সবাই তাতে একটু চোখ মুখ কেমন করে তাকালো। পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যায়, যার যার মনে কাজ দিল। চিত্রা অস্বস্তিতে পড়ে যায়। বাড়িতে এতগুলো মহিলা মানুষ আছে, তাদেরকে রেখে সে কি করে বেহায়ার মতো খাবার খেতে বসে পড়বে?
তাছাড়া রাজনের স্ত্রী নদী এই তো কিছুক্ষণ আগে চিত্রাকে বলেছিল এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পরই নারীরা খাবার খায়। বসো, গলা ভারী করে ফারাজ বলল, এই যেন শান্তভাবে হুমকি দেওয়া। আরে আম্মা যান, বসো বসো, ফারাজের পাশেই বসো। এই কে কই আসো, আমার বৌমারে খাবার দে। ঘরের লোকই যেন অসন্তুষ্ট না হয়। সুলেমানি রাহির বিনয়ী কণ্ঠে চিত্রার বুকে ফাটল ধরল। তাকে কেউ এভাবে আম্মাজান বলে কখনো রাখেনি। বাবারা বুঝি মেয়ের এতটাই আপন হয়, এভাবেই তারা আদরের রাজকন্যার সঙ্গে বুঝি কথা বলে। চিত্রা ফারাজের পাশে বসলো। নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিষেধ করলো। ভাত দেন ভাবি, ভাতের ক্ষুধা পেয়েছে। ঘিয়ে ভাজা পরোটাটি মিসেস ফারাজ এলাহিকে দেন। নদী অবাক হলো। বাপ রে, দেবর আমার পুরোই বদলে গেছে। ফারাজ জবাব দেয় না। তার সামনে ভাত তরকারি সাজানো। ফারাজ খাবারের প্রতিটি পদকে একবার দেখলো, বলল, কলিজা ভুনা কই ভাবি? সকালে যে কলিজাটা এসেছিলাম ওইটা ভুনা করতে বলেছিলাম না, করেননি? নদী কিছু বলার আগে মোহনা কলিজা ভুনার বাটিটা টেবিলের ওপর রাখলো। বড় এক চামচ করে ভুনা তুলে দিল ফারাজের পাতে। আজকে আমি রান্না করেছি, খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে। ফারাজ মোহনার দিকে তাকাই। স্লিভলেস একটা ব্লাউজ নিয়ে ফিনফিনে পাতলা শাড়ি পরা, কোমর অব্দি ছেড়ে রাখা কোকড়া চুলগুলো পেয়ে টুপটুপ করে জল পড়ছে। ডাগর আঁখির নিচটা কালো কাজলে রাঙানো, ঠোঁটে রোজকারের মতো মেরুন রঙের লিপস্টিক, কপালে টিপ। ফারাজ মুহূর্তের চোখ নামিয়ে ভাত মাখতে শুরু করে। অনুভূতিহীন চেহারা তার, সে নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিয়ে গিলছে। দেখে মনে হচ্ছিল বিশাল কোনো কাজ করে এসে সে ক্ষুধার্ত, কিংবা বহুদিন ধরে খাওয়া হয়নি। চিত্রা নিজের খাওয়া রেখে ফারাজের দিকে তাকিয়ে থাকে। হাতের ব্যান্ডেজটা গোসলে যাওয়ার আগেই খুলেছিল। ক্ষত বেশ গভীর, সেই ক্ষত নিয়ে অনায়াসে ভাত খাচ্ছে। মোটে যন্ত্রণা হচ্ছে না তার, মনে হচ্ছে এসব এসে অভ্যস্ত। চিত্রার খাবার গিলতে গিয়ে আর চোখে আরও একবার মোহনাকে দেখার চেষ্টা করলো। অপরূপ সুন্দরী মহিলা, চোখ ধাঁধানো রূপ। এনি তাহলে রোশন এলাহির স্ত্রী? পুরোটা ভাত শেষ করতে পারল না ফারাজ। ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে রুম থেকে একটা ওষুধ এনে চিত্রার হাতে দিয়ে কড়া করে বলল, ব্যথার ওষুধ এইটা, বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসবো। তোমার শরীরে ক্ষত চিহ্নের অভাব নেই, যন্ত্রণা হয় তাই না? এটা খেয়ে নিও, ব্যথা সেরে যাবে। চিত্রা আরও একবার অবাক হলো। মানুষটার মধ্যে কি এমন আছে, তাকে নিয়ে এত কৌতূহল কেন যাচ্ছে? এই মনে হয় লোকটা লজ্জা শরম নেই, আবার এই মনে হয় লোকটা একটা নরপিশাচ। তবে এখন মনে হচ্ছে লোকটার ভেতরে কিছু তো একটা আছেই। চিত্রা বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেই পুরুষের কালো জলের দিকে তাকিয়ে আছে। চোখে তার জল টলমল করছে। যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুর যেতে হবে, সোহাগের মুখোমুখি হতে হবে। কেন সোহাগ সেদিন তাকে বাঁচাতে আসলো না? জবাব চাই চিত্রার। কার কথা ভাবছ? চিত্রা ঘাবড়ে যায়। ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পাই। ভাবি আপনি? তোমার স্বামীর ঘর না, মানে তোমার ঘরে আসা মানা বুঝি? ছি ছি, কি বলছেন ভাবি এসব? মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে নিয়ে বলে, এই বাড়িতে বিড়ালের অভাব নেই, মাছ দেখলেই হুমড়ে খেয়ে পড়ে। ওসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে। বুঝোই তো, বনু বিড়াল কখন আবার মাছ ভেবে তোমার ওপর আক্রমণ করে বসে, তখন বাঁচা মুশকিল হয়ে যাবে। লাশ কি করবো ভাই? আকির লাশের পেট ফুটা করবি, তারপর 8 মণ ইট বানবি লাশের গায়ে। দড়ি যেন প্লাস্টিকের হয়। ইটের গায়ে ফুটা করা আছে না? যে ভাই আছে। ইটের ফুটা দিয়ে ভালো মতো ধরে ঢুকাইবি, যাতে ইট সহজে ছুঁইটা না যায়। কাজটা মনোযোগ দিয়ে করবি কইলাম। যদি কোনো ভুল হয় তাইলে তোর পেট কাইটা মেঘনা নদীতে ভাসাইয়া দিমো। কথাটা মগজে ভালো করে ঢুকাইয়া রাখ। লোকটা ফোন কাটতে চেয়েও কাটলো না, আবার বলল, নারায়ণগঞ্জে নিয়ে ফেলবি আজকে রাতের মধ্যেই। লাশ যেন পচে না, লাশের পচন পছন্দ না আমার। দরকার হইলে লাশে আপাতত বরফ দিয়া রাখ, আর যা করবি সাবধানে। লোকটি ফোন রাখলো। মইন একটা ফাঁকা ঢোক গিলল। সে এখানে নতুন এসেছে, এখনো কাজের অনেক কিছু তার শেখার বাকি। পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ, তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন। মইন সব জেনেও এখানে এসেছে। তার আব্বা সদর হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আব্বার জন্য মইন সব করতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে।
এভাবেই তো আর সে মরে যেতে পারে না। তাদের কর্তা, তাদের নেতা এখন ট্রলারে নেই, সে রাতের বেলা আসেন, ভোরে আবার চলে যান, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেনও না। তবে মাঝে মাঝে আবার হুট করে তার আগমন ঘটে। মইন ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গি গিট ঠিক করে। এখন তার কাজ নেই, কাজ সব রাতে। এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে, সঙ্গে ছোট বোনটাকেও দেখে আসবে। মা মারা যাওয়ার পর ছোট বোনটা সব একা হাতে সামলেছে, কখনো কোনো আবদার করেনি। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে, আসছে। চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলছে মোহনা। বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এইভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয়। তবে চিত্রার শরীর ম্যাচ ম্যাচ করছে, ছোট থেকেই তার কাজ করার অভ্যাস। এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না। এখানে আসার পর ঘরের মধ্যে বসেই থাকতে হয়েছে চিত্রাকে। তার শাশুড়ি রান্না করে, নদীও রান্না করে, তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা। গালে হাত বুলিয়ে বলেছেন, তুমি আমার ফারাজের বউ, আমার ছোট পোলার বউ, তাই তুমি আমার চোখে আমার ছোট মায়ার সমান। আমার মায়া ফারিহাও কোনো কাম করে না এই বাড়িতে, তাই তুমিও করবা না। যাও যাও, এখান থেকে যাও। তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে স্বামীর যত্ন নেওয়ার লাইকা, আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম। নিরীহ রোমানার সঙ্গে সঙ্গেই ছিল, আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে। বাড়িতে কি শুধুমাত্র এরাই থাকে? তবে সুলেমান এলাহি যখন বাইরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছে চিত্রা। বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন, তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি। লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল। নীরু, তোমার সঙ্গে কথা বলেনি বুঝি? মোহনা জিজ্ঞেস করলো। চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল। সে বলল, না তো। করবেই বা কেমন করে? তার চাঁদে বসত করেছো তুমি, ঘরে বসত করেছো তুমি। মানে? মজা করলাম। আমি আবার রসিক মানুষ বোন, তুমি কিছু মনে করো না। চা খাবে? এই দুপুরে চা? কেন খাও না? আমি খাই তো। যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো ওটা দেখতে দেখতে চা খাই। মোহনা হাসলো, হিসে হিসিয়ে বলল, ইদানিং স্বপ্নে শুধু রক্ত দেখছি। রক্তে কেমন যেন নতুনত্ব ছিল। মোহনা অদ্ভুতভাবে চিত্রার দিকে তাকাই। চিত্রা তার চোখে চোখ রাখলো না। সে মোহনার দিকে সাজসজ্জা লক্ষ্য করছে। এই বাড়িতে এখন অবধি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষী শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে। ফারাজ ইলাহিকে যেমন চিত্রা বুঝে উঠতে পারছে না, তেমনি মোহনাকেও বুঝতে পারছে না সে। তোমাদের বিয়ে কেমন করে হলো? মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ ইলাহি নাকি বিয়ে করেছে। ভাবা যায়, ফারাজ ইলাহি বিয়ে করেছে। চিত্রাকে জবাব দিবে বুঝে উঠতে পারছে না। না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে। এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে। বলবে না, স্বামীর বারণ আছে তাই না? থাক, বাদ দাও। ভাবি, ভাই এসেছে, আপনাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে হাত ছাড়লো নীরু। তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না। চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না। চাঁদ শব্দটা নিয়ে এখনো সে ভাবছে। বিষয়টি তার মাথায় ধরছে না। চলো চিত্রা, নিচে চলো। এখন বাড়িতে এক এক করে সবগুলো এখন বাড়ির পুরুষরা বাড়িতে ফিরবে। তোমার স্বামীও বাড়ি আসবে। সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটা দিলে তো এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু একটা দেওয়া। কি আছে তোমার কাছে? চিত্রা ভাবলো, তার কাছে কি আছে? কিছুই তো নেই, সে তো নিঃস্ব। কিছুই নেই নাকি? মোহনা পুনরায় জিজ্ঞেস করলো। না, চিত্রার সোজাসাপটা জবাব। একটা জিনিস আছে তো। চিত্রা জিজ্ঞেস দৃষ্টিতে মোহনার দিকে তাকালো। তোমার জীবন। পুরুষ মানুষ কিছু নেওয়ার জন্যই কিছু দেয়, তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। কথাটা মোহনা খুব যে খারাপ বলেছে তাও নয়। চিত্রা মোহনার পেছন পেছন দোতলার সিঁড়ি পেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘুমটা আরো বড় করে টেনে দিল সে। পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল। চিত্রার দিকে চোখ পড়তে তাদের কথার প্রসঙ্গ বদলে যায়। এই যে এরা দুজন তোমার বড় ভাসুর, উনি হইল রাজন, আমার স্বামী, আর উনি রোশান, মোহনার স্বামী। আর উনি হইল গিয়া তোমার দেবর জোহান ইলাহি, তোমার চাচা শ্বশুরের বড় পোলা, বলল নদী।
চিত্রা এক মুহূর্তের জন্য চেয়ে একটা করে সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে ফেলল। আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ফারাজের হাসিমাখা কণ্ঠেও যেন জানি সবাই থমকে গেল, তবে তার ভাইরা কিচ্ছুটি বলল না। না মানে ফারাজ, তুমি ভুল ভাবতেছো। চিত্রা তুমি রুমে যাও। চিত্রা তুমি রুমে যাও। চিত্রা অবাক হলো, সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে। কিন্তু ফারাজ, আমি তোমাকে যেতে বলেছি না? থমকে উঠল ফারাজ। এক মুহূর্তে বাড়ির পরিবেশ বদলে গেল। চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়ালো। রাজন রোশনের মুখে ক্ষীণ হাসি, যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিচ্ছু আসে যায় না। তবে জোহান চিত্রা যাওয়ার দিকে চেয়ে রইল, তার চোখের পলক পড়ল না। চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। এবার চোখটা নামা, ফারাজ দাঁত পিষে বলল। জোহান তখনও শান্ত, যেন কিছুই হয়নি, কিংবা কিছুই হওয়ার নেই। সে বাঁকা একটা হাসি দিয়ে বলল, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ, মনে আছে তো? রান্নাঘরে মার্জিয়া আর মারিয়া রান্নার জোগাড় করছে। পুঁইশাক ভাজি করছে মারিয়া। এ হেরে মারিয়া, আমার সৌভাগ্যের লইগা তো বুক পুড়তাছে। বাপ আমার এখনো বাড়ি আইলো না। আরে আমার চিন্তা করেন না, হয়তো কোনো জরুরি কামে গেছে। আপনি জানেন না, সোহাগ অনেকদিন ধরেই এমন উথাল পাথাল শুরু করছে। আচ্ছা, ওই যে চিত্রারে যে তুইলা নিয়ে গেল ওই পোলা, হ্যাঁ আমার সোহাগরে কোনো ক্ষতি করবো না তো আবার? এইটা আমি কেমনে কইমু? আপনার পোলার লগে যে ওই মায়ের ফষ্টি নষ্টি আছে, ওইটা মনে হয় ওই এলাহি সাহেব জানেন না। জানলে কি আর এই সেমডিরে বিয়া করতো? আচ্ছা আম্মা, হেরা কি বহুত বড় লোক? না মানে ওই মাইয়া এত সুখ করতেছে বড় বাড়ির বউ হইয়া? মনে হয় এলাসি বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া। সবই কপাল। আম্মা এলাসি না, এলাহি ওই হইল। বাড়ির বেল বাজতেই বাড়ি মারিয়া কাজ রেখে দরজা খুলতে চাই, তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ, নির্বাক। চিৎকার করে উঠল সে, আম্মু! তোর মুখের লাগ আমার ঠিক হইব না মনে হয় ফারাজ। রোশন পায়ের ওপর পা তুলে দিয়ে সোফায় আরোভাবে বসল। তাদের তিন ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। রাজনের বয়স 37, রোশনের 34 আর ফারাজের 30। এই বাড়ির প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর, দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেননি। তবে ফারাজের গায়ের রংটা একটু বেশি ফকফকা, রাগলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে। ফারাজ প্যান্টের পকেটে হাত রেখে নদীর দিকে তাকায়। বাড়ির বোতের মধ্যে নদীর গায়ের রংটা একটু শ্যামলা, তবে উজ্জ্বল শ্যামলা। ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইদের পাশে গিয়ে বসল। নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। মোহনা ভোজন কক্ষের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে। বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই, তারা যে যার মতো কাজ করছে। ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনায়েদ এলাহি বাইরে এখনো। সুলেমান সকালের নাস্তা সেরে জেলা পরিষদে গিয়েছেন, সঙ্গে তার ভাই জুনায়েদও গিয়েছেন। জেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছে। কিশোরগঞ্জের অবস্থায় ভালো না, আজকাল এখানে কিশোরগঞ্জের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা বললেও ভুল হবে, নারী পুরুষও কম হওয়া হচ্ছে না, বিশেষ করে নারী। এসব সমস্যা নিয়ে চলতে মিটিংয়ে না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনার নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে। ভাবি! ফারাজ লম্বা করে নদীকে ডাক দিল। উহুম, নদীর কণ্ঠে ভয়। আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না, মনে হয় কলিজাটা ছিঁড়ে বের করে ভুনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি এত ভালো কেন? ফারাজ একেবারে স্বাভাবিক। সে নীল শার্টের দুটো বোতাম খুলে পা ছড়িয়ে বসল। টেবিলের ওপর রাখা আঙুরের বাতি থেকে একটা লাল আঙুর মুখে দিয়ে দিয়ে রাজনের দিকে চাইল। এবার তোমাকে মনে হচ্ছে 4 নম্বর বিয়েটা করতেই হবে। আমার নতুন ভাবি চাই, এই ভাবি অনেক বেশি ভালো। দেখো না, একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন করে পরিচয় করিয়ে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না, যত সব ছোট লাগি কারবার। আমার ভুল হয়ে গেছে ফারাজ, আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি। নদীর কণ্ঠে আকুতি। ভুল? ওকে ফাইন। কি রে, তুই হুট করে বিয়ে করলি, এটা কি করে সম্ভব? চিত্রা মেয়েটা আসলে কে বলতো? আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? রোশন ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল। ভালোবাসা সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার।
তবে ফারাজ এলাহির পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দিই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা বিষ, বুঝলে তো? আমি রুমে যাব। আরে বল, ভাইয়ের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন না ভাবি? এতদিন পর বাড়িতে ফিরলাম, তাও আপনাদের মহিলাদের জন্য শান্তি নেই। আর রাজন ভাই, আপনি আপনার বউ ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নিই, তাইলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা লাশ বের হবে। রাজন কোনো জবাব দেয় না, শুধু শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে। নদীর লজ্জা লাগছে, এখন তো নিজের অবস্থা দেখেও মনে হচ্ছে প্রদর্শনের পাত্র। হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ভাই খাউন খাইবেন না আপনারা? না, তোকে খাবো। জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল। আজ 1 সপ্তাহ হয়নি সে এ বাড়িতে কাজ শুরু করেছে, কাউকে ঠিকভাবে এখন অব্দি চেনে পর্যন্ত না। নীলুফার গায়ের রং ছিমছাম, নাকে একটা ছোট্ট নলক, আটসার দেহের প্রতিটি ভাঁজে দুরন্ত যৌবন। গলায় একটা তাবিজ ঝুলছে, চুলগুলোকে সবসময় বিনুনি করে রাখে। নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করছে, তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি। ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুঁচকে নীলুকে দেখলো। পরক্ষণে বিরক্তিতে তার কপাল আরও কুঁচকে এলো। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কথার মাঝে বাহাত ঢুকিয়ে প্রশ্ন করলো কেন এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউ ওকে বলনি মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না? রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসেন, মেয়েকে একটা ধমক দিয়ে বললেন, তোরে কইছিলাম আমি এখানে আইতে, যা মুখ পুরি, সবার কাছে ক্ষমা চাই, এখান থেকে যা। মাফ করবেন। ফারাজ কিছু বলল না, আঙুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশন তার পাশে বসে থাকা ফারাজকে হেসে হেসে কিছু একটা বলল। ফারাজ তাতেও জবাব দিল না। রোশন উঠে গেল, মোহনাকের কাছে গিয়ে ঠেকে বলল, আমার পেট ভরা, তুমি ওই নতুন কাজের মায়েরটাকে 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে আমার রুমে নিয়ে আসতে কও। মোহনা কোনো জবাব দিল না, তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছন থেকে যখন ডাক দিয়ে তাকে বলল, শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে ভইল না ভাবি, ভাই সারাদিন বাইরে কত পরিশ্রম করে। মোহনা তাতেও জবাব দিল না, সে রান্নাঘরে চলে গেল। রাজন এখনও নিশ্চুপ, সে কি একটা ভেবে নদীকে বলল, ভাত নিয়ে রুমে আসো। রাজন কথা না বাড়িয়ে উঠে গেল। তবে নদীর ভয় হচ্ছে, কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না।